আসসালামু আলাইকুম। তো আশা করি নিশ্চয়ই সকলেই ভালো আছেন। আমি চাই আপনারা সবসময় ভালোর দলেই থাকুন। তো গতকালকে রিয়াল মাদ্রিদ কোপা দেল রের কোয়ার্টার ফাইনালে লেগানেন্সের এগেইনস্টে ৩-২ গোলে জয় পেয়েছে, যেখানে একেবারে ম্যাচের অন্তিম মুহূর্তে এসে ম্যাচের ৯৩ মিনিটে এসে এক্সট্রা টাইমে ৩ মিনিটে এসে রিয়াল মাদ্রিদ গোল দিয়ে ম্যাচটা জিতছে। এখন রিয়াল মাদ্রিদের এই ম্যাচটা জয়ের পরে, অর্থাৎ রিয়াল মাদ্রিদ যে একেবারে লাস্ট মিনিটে এসে গোল দিছে, এই গোল দেওয়ার পরে আপনি হই হুল্লোড় করে বলতে পারবেন যে বাহ, क्या मस्त खेला है। रियल माद्रिद आखिरी मिनट में आके गोल करके गोल दे के मैच जीत लिया। হ্যাঁ, আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান হিসেবে লাফালাফি করতে পারেন, কিন্তু আপনি রিয়াল মাদ্রিদের ডাইহেড ফ্যান হিসেবে আপনি যদি পুরো ম্যাচটা দেখে থাকেন, তাহলে কোনোভাবেই বলতে পারবেন না যে রিয়াল মাদ্রিদ পুরো ম্যাচটাতে ডোমিনেট করে খেলছে। হ্যাঁ, এখন আপনি বলতে পারেন ওই বিভিন্ন অ্যাপসের মধ্যে রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের যেই রেটিংটা রয়েছে ওইটা দেখে আপনি বলতে পারবেন যে বাহ, রিয়াল মাদ্রিদ বাহ, क्या मस्त খেলা है, ঘন্টা খেলা है ঘন্টা। এখন এই কথা কেন বলতেছি সেগুলোও কিন্তু আমি পয়েন্ট বাই পয়েন্ট বুঝিয়ে দেবো। তো প্রথমত আমরা যদি ভাই ডিফেন্সের দিকে আসি, তাহলে ডিফেন্সে আপনি কি দেখতেছেন? ডিফেন্সে দেখতেছেন যে আপনার কাছে রুডিগার নাই। এই জায়গায় আপনি একটা প্লেয়ারকে নিয়ে আসতেছেন। এখানে আমরা কিন্তু দেখতেছি যে নতুন একটা প্লেয়ারকে নিয়ে আসা হয়েছে ওই রিয়াল মাদ্রিদের সেকেন্ড টিম থেকে, রামনকে। সো এই ম্যাচটাতে তিনি ফার্স্ট সেকেন্ড ম্যাচ, সম্ভবত সেকেন্ড ম্যাচ তিনি খেলতেন, বাট ফার্স্ট টাইম তো স্টার্টিং 11-এ আসতেন। সো ফার্স্ট টাইম স্টার্টিং 11-এ যখন তাকে নিয়ে আসা হয়েছে, তাকে কিন্তু প্রচুর নার্ভাস দেখা গেছে। একটা পেনাল্টি সে কনসিড করছে। তো আচ্ছা, এটা বাদ দিলাম যে একটা প্লেয়ার পেনাল্টি কনসিড করতেই পারে, ঠিক আছে, সে যেহেতু নতুন আসছে, সে যেহেতু এখনো টিমটার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে পারেনি, বাট এইখানে ছোট ছোট এরর কিছু থাকবেই, এটা দেখ। বাট এই যে সিনারিটা আপনারা দেখলেন, এই সিনারিটা দেখার আগে যদি আপনি রিয়াল মাদ্রিদের মিডফিল্ডের কথা বলেন, তাহলে দেখতে পারবেন যে কিছুই নেই ভাই। কিভাবে ঠিক আছে, এখানে পেনাল্টিটা কনসিড করছে রিয়াল মাদ্রিদ, ইট ডাজন্ট ম্যাটার, বাট এই যে আক্রমণের সূচনাটা হয়েছে, রিয়াল মাদ্রিদের যে মিডফিল্ডার গুলো তারা কোথায় ছিল ভাই? ওইখান থেকে বলটা নিয়ে এসে শেষ পর্যন্ত রিয়াল মাদ্রিদের ডি বক্সে ঢুকেছে তারা। আচ্ছা, এটা হলো রিয়াল মাদ্রিদের মানে ফার্স্ট যে গোল কনসিড করছে এটার সিনারি আর কি, যেখানে আমরা দেখছি যে পেনাল্টি থেকে গোলটা কনসিড করছে রিয়াল মাদ্রিদ। এখন আপনি যদি ভাই দ্বিতীয় গোলটার কথা বলেন, রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোল ভাই কোথায় কোথায় ডিফেন্স লাইন? তার থেকে ফার্স্টটা প্লেয়ারকে ফাঁকি দিয়ে কিভাবে ডি বক্সে ঢুকে যায়, কিভাবে এইখান থেকে শুট নেয়, আর কিভাবে ভাই মাইন্ডের পায়ে লেগে গোলটা হয়ে যায় ভাই, বলেন তো। হ্যাঁ, যে চুয়েমেনিকে আপনার হোল্ডিং মিডফিল্ডার হিসেবে এই ম্যাচটাতে খেলানো হয়েছে, হ্যাঁ চুয়েমেনি মিডফিল্ডার হিসেবে মোটামুটি ভালো খেলছে, কিন্তু তার যে ডিফেন্সিভ পারফরমেন্স দেখে আপনি কোনোভাবে বলতে পারবেন না যে এই ম্যাচটাতেও সে আউটস্ট্যান্ডিং পারফরমেন্স করছে, বলতে পারবেন না ভাই। এই যে আপনি দ্বিতীয় গোলটা দেখছেন, ওই গোলটা যদি আপনি আরো একটু খেয়াল করেন, তাহলে দেখতে পারবেন যে এই জায়গায় চুয়েমেনিকে পাশ কাটিয়ে ভাই বল নিয়ে গেছে। একজন হোল্ডিং মিডফিল্ডারের রুল কি এটা ভাই? চুয়েমিনি এই ম্যাচটাতে ফাসিং ফুটবলে ভালো খেলছে, বাট ডিফেন্সিভলি একেবারে জাতা খেলছে। আর দ্বিতীয় কথা হচ্ছে ভাই, এইখানে চুয়েমিনি কিন্তু সেন্টার ব্যাক হিসেবে বেশ কয়েকটা ম্যাচ আমরা তাকে দেখেছি, বাট রিয়াল মাদ্রিদ যে গোলটা কনসিড করছে দ্বিতীয় গোলটা, ওই মোমেন্টে যদি আপনি চুয়েমিনির পজিশনটা দেখেন, তাহলে দেখতে পারবেন যে মোটামুটি সেন্টার ব্যাকের জায়গাতে রয়েছে, বাট তাকে কিভাবে বিট করলো। এখন রিয়াল মাদ্রিদের যে অবস্থা দেখতেছি ভাই, এখন তো রিয়াল মাদ্রিদের কোনো ডিফেন্স লাইনই নেই। এখন সামনের ম্যাচটা হচ্ছে অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে, এরপরে ম্যাচ হচ্ছে কার সঙ্গে? চ্যাম্পিয়ন্স লিগে ম্যানচেস্টার সিটির সঙ্গে। এই ডিফেন্স নিয়ে আপনি রিয়াল মাদ্রিদ ওই অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে খেলতে যাবেন? এই ডিফেন্স লাইন নিয়ে আপনি ম্যানচেস্টার সিটির এগেনস্টে খেলতে যাবেন? হ্যাঁ, কি আছে ভাই ডিফেন্স লাইনে, কি আছে? হ্যাঁ, এই ম্যাচটাতে হয়তো বা প্লেয়ারদেরকে নিয়ে এক্সপেরিমেন্ট করার জন্য কোচ কার্লো আনচেলত্তি এখানে নামিয়ে দিয়েছে নতুন নতুন প্লেয়ারকে। পুরো ডিফেন্স লাইনটা কিন্তু নতুন। তো দেখা যাক শেষ পর্যন্ত ডিফেন্স লাইনে কি করে। আর দ্বিতীয় যে বিষয়টা সেটা হচ্ছে ভাই, ভিনিসিয়াস জুনিয়র ভাই, তোমার কি শয়তানে কুতকুতি দেয় নাকি? হ্যাঁ, প্রত্যেকটা ম্যাচে কার্ড কনসিড করতেছে। আপনি যদি এই ম্যাচটাতেও দেখেন, দেখবেন যে এই ম্যাচটাতেও সে একটা কার্ড কনসিড করছে। হ্যাঁ, তুমি বল ডুয়েল উইন হইতে পারো নাই, তিনি অপোনেন্টকে ড্রপ করে অপোনেন্টকে বিট করে বলটা নিতে পারো নাই, ঠিক আছে, তুমি যখন বলটা লুজ করছো, তো অপোনেন্ট প্লেয়ারকে ধাক্কা দেওয়ার কি আছে ভাই? মানে এই 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 গান্ডো এখনো পর্যন্ত নিজেরা কন্ট্রোল করতে পারে না। আপনি রিয়াল মাদ্রিদের ফ্যান হন কিংবা ব্রাজিলের ফ্যান হন, এখন এই যে কথা বলতেছি ভিনিসিয়াস জুনিয়রকে নিয়ে, এগুলো আপনার হয়তো বা গায়ে লাগতে পারতেছে, বাট কিছু করার নাই ভাই।
হ্যাঁ, তুমি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ার হয়েছো মানে এই নয় যে তুমি প্রত্যেকটা ম্যাচে মেজাজ হারাই কার্ড কনসিড করবা। ওই কয়দিন আগে দিছে না 2 ম্যাচের জন্য নিষিদ্ধ করছে না, হ্যাঁ, এখন আবারও এরকম করবে। এখন কথা হচ্ছে সামনের ম্যাচটা যে রিয়াল মাদ্রিদ খেলতে চাইতেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, মানে আমি বোঝাতে চাইতেছি চ্যাম্পিয়ন্স লিগের যে ম্যাচটা খেলতে যাইতেছে ম্যানচেস্টার সিটির বিপক্ষে, সেই ম্যাচটাতে এমন 6টা প্লেয়ার আছে রিয়াল মাদ্রিদের যারা কার্ড কনসিড করলে সেকেন্ড লেগটা মিস করবে। একটা হচ্ছে জোড বেলিংহাম, একটা হচ্ছে চুয়েমিনি, একটা হচ্ছে কামাভিঙ্গা, একটা হচ্ছে ভিনিসিয়াস জুনিয়র। এই 4টা প্লেয়ার, মানে 6টা প্লেয়ারের মধ্যে এই 4টা প্লেয়ার আছে। এই 4টা প্লেয়ার যদি একটা কার্ড কনসিড করে, যে কোনো একজন যদি একটা করে কার্ড কনসিড করে, তাহলে তারা ওই ম্যানচেস্টার সিটির এগেইনস্টে দ্বিতীয় ম্যাচটা খেলতে পারবে না। তো এখন ভয় হচ্ছে কোন জায়গাটাতে জানেন? বাকি প্লেয়ার গুলাকে নিয়ে এত বেশি ভয় হইতেছে না, বাট ভয় হইতেছে ভিনিসিয়াস জুনিয়র এবং কামাভিঙ্গাকে নিয়ে। এ দুটা প্লেয়ারের মেজাজ তেমন একটা সুবিধার না। ভিনিসিয়াস জুনিয়রের কথা তো বাদে দিলাম, এর নিয়ে তো আর বেশি কিছু বলার নাই। কামাভিঙ্গা এও মাঝে মাঝে যে পরিমাণ ট্যাকেল করে, মাঝে মাঝে সাকসেসফুল হয়, মাঝে মাঝে হয় না। যদি আনসাকসেসফুল ট্যাকেল করে তো শাস্তি পরের ম্যাচে বাই টাটা বাই বাই। আচ্ছা যাই হোক, আমরা ম্যাচের দিকে আবারও ফোকাস করি। দেখেন এই ম্যাচটাতে রিয়াল মাদ্রিদ ফার্স্টে দুইটা গোল করছে, ঠিক আছে। ফার্স্ট গোলটা কি করছে? লুকা মদ্রিচ করছে, যার বয়সটা 39-40 কাছাকাছি চলে যাইতেছে। এই প্লেয়ারটা যেভাবে আপনার রদ্রিগোর কাছ থেকে বলটা পাওয়ার পরে গোলটা করছে, জাস্ট ওয়াও। এরপরে গোলটা আমরা দেখছি যে কি করছে, এন্ড্রিক করছে। এখন আমরা যদি গোলের সিনারিগুলো যদি আপনাদেরকে যদি একটু দেখাই, তাহলে কিন্তু আপনারা দেখতে পারবেন যে রিয়াল মাদ্রিদ কিভাবে গোলটা করছে। এখন আমরা যদি ফার্স্ট গোলটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে ডিফেন্স থেকে দারুণ একটা বিল্ড আপ ছিল। ওইখান থেকে রদ্রিগো থেকে লুকা মদ্রিচ দারুণ একটা গোল করছে। এই বিল্ড আপটা কিন্তু একেবারে আমরা দেখছি যে একেবারে ডিফেন্স লাইন থেকে এসেছে। তো এখন আমরা যদি রিয়াল মাদ্রিদের দ্বিতীয় গোলটার কথা বলি, তাহলে কিন্তু দেখতে পারবো যে সেটাতেও কিন্তু দারুণ একটা বিল্ড আপ ছিল রিয়াল মাদ্রিদের, যেখানে আমরা দেখতে পেয়েছি যে মোটামুটি মিডফিল্ড থেকে ফেদি ভালভার্দে, তারপর হচ্ছে রদ্রিগো, তারপর হচ্ছে ব্রাহিম দিয়াস, তারপর হচ্ছে এন্ড্রিক, এভাবে কিন্তু গোলটা এসেছে। এখন আমরা যদি ভাই রিয়াল মাদ্রিদের লাস্ট গোলটার কথা বলি, অর্থাৎ রিয়াল মাদ্রিদ লাস্ট যে গোলটা করছে ম্যাচের একেবারে 93 মিনিটে, অর্থাৎ যে গোলটা করেছে আপনার গঞ্জালো গার্সিয়া, তাহলে কিন্তু দেখতে পারবে যে এই যে গোলটা এখন দেখতে পাইতেছেন, এইখানেও কিন্তু বিল্ড আপটা মোটামুটি ভালো ছিল। মানে একেবারে ওই রাইট হাফ স্পেস থেকে মোটামুটি, তারপর রাইট কর্নার, তারপর ওইখান থেকে দারুণ একটা ক্রস কিন্তু এসেছে। আর এইখান থেকে গোলটা করেছে কে? গঞ্জালো গার্সিয়া। এই প্লেয়ারটার কথা যদি বলি, তাহলে বলবো যে ভাই এই প্লেয়ারটা কিন্তু রিয়াল মাদ্রিদের ঘরের ছেলে। রিয়াল মাদ্রিদের ওই সেকেন্ডে রিয়াল মাদ্রিদের যে কাস্টিয়ানোস আছে ওইখানের একজন একাডেমির প্লেয়ার। সো ওইখান থেকে কিন্তু তাকে উঠিয়ে নিয়ে আসা হয়েছে, যেখানে সে মিডফিল্ডার হয়েও এবারের মৌসুমে, অর্থাৎ 2024-25 মৌসুমে তিনি 19টা গোল করছে। 21টা ম্যাচে 19টা গোল করছে মিডফিল্ডার হয়েও। মানে বুঝতে পারতেছেন কি পরিমাণ ট্যালেন্ট তার মধ্যে আছে। মোটামুটি প্লেয়ারটা হাইটে ভালো, এই জন্য তিনি ওই যে এরিয়ালে বল আসলে ওইখান থেকে হেড দিয়ে গোল করার ট্রাই করতে পারে অধিকাংশ সময়। তো এই ম্যাচটাতেও আমরা দেখছি যে একবারে ম্যাচের লাস্ট মুহূর্তে এসে, অন্তিম মুহূর্তে এসে রিয়াল মাদ্রিদের হয়ে তিনি একেবারে গোলটা করে রিয়াল মাদ্রিদকে উদ্ধার করে দিছে। আপনি বলতে পারেন যে কার্লো আনচেলত্তিকে উদ্ধার করে দিছে। এখন আপনি যদি ফাইনাল থার্ডের প্লেয়ারগুলোর কথা বলেন, ভাই এই ম্যাচটাতে এন্ড্রিক ভালো খেলছে, এই ম্যাচটাতে এন্ড্রিক গোল করছে ঠিক আছে, কিন্তু মাঝে মধ্যে আউট অফ পজিশন হয়ে গেছে। কিছু সিনারিতে তো আমি দেখেছি ভাই ভিনিসিয়াস জুনিয়র বল নিয়ে ডাইরেক্ট ডি বক্সে ঢুকে যাইতেছে, স্পিডটাকে কাজে লাগিয়ে ড্রিবল করে ডি বক্সে ঢুকে যাইতেছে, বাট এইখানে সেন্টার ফরওয়ার্ডকে খুঁজে পাইতেছে না। সেন্টার ফরওয়ার্ডে এন্ড্রিক থাকার কথা ছিল, তাকে খুঁজে পাইতেছে না। শেষ পর্যন্ত কি করলো? ভিনিসিয়াস জুনিয়র নিজে শুট নিল, বাস ডাব্বা, কাজের কাজ কিছু হয় নাই। তো এই যে এন্ড্রিক রাইট মোমেন্টে তিনি ডি বক্সে উপস্থিত হতে পারলেন না, সেটার ব্যাপারে আপনি কি বলবেন? হ্যাঁ, তিনি গোল মারছে, এটা আপনি বলতে পারবেন যে হ্যাঁ সে তো গোল করছে, বাট সে তো বারবার পজিশনটা লুজ করছে, তাই না? সো এই যে প্লেয়ারটা বারবার পজিশন লুজ করলো, আর অপরদিকে আর্তা গুলারের কথা কি বলবো ভাই। আর্তা গুলার এমন একটা ট্যালেন্টেড ফুটবলার, যাকে অনেকেই ইন ফিউচারের মেসি বলে ধরে নিয়েছে। মানে প্লেয়ারটার ট্যালেন্ট আছে, বাট এই ম্যাচটাতে ভালো খেলতে পারে নাই। ভিনিসিয়াস জুনিয়রের কথা যদি বলি, তাহলে ওই একটা দুটা দৌড় ছাড়া আর কি দিয়েছি, কিছু দিতে পারে নাই। এবার আমরা যদি টোটালি এই ম্যাচটার কথা বলি, তাহলে দেখতে পারবো যে ভাই পুরো ম্যাচটাতে 59% বল দখলে রাখছে রিয়াল মাদ্রিদ, আর অপরদিকে 41% বল দখলে রেখেছিল লেগানেস। বাট 41% বল দখলে রেখেও তারা কিন্তু
16টা শুট নিছে। আপনি ভাবতে পারেন রিয়াল মাদ্রিদের এগেনস্টে তারা ডি বক্সে কিংবা আউটসাইড অফ দ্য বক্স থেকে টোটাল মিলিয়ে 16টা শুট নিছে। মানে রিয়াল মাদ্রিদের এই ম্যাচের ডিফেন্স লাইন দেখে মনে করেন যে হাসি আসতেছে। এখন সমস্যার বিষয় হচ্ছে এখন রুডিগার্ড নাই, সে 20 দিনের জন্য মাঠের বাইরে চলে গেছে। এইখানে সামনে আমাদের অ্যাটলেটিকো মাদ্রিদের সঙ্গে খেলা, চ্যাম্পিয়ন্স লিগে ওই সিটির এগেনস্টে খেলা। তো এই দলগুলোর এগেনস্টে এখন রিয়াল মাদ্রিদের যে ডিফেন্স লাইন, এই ডিফেন্স লাইন দিয়ে কি করবে? এখন কিন্তু রিয়াল মাদ্রিদ প্রত্যেকটা ম্যাচে রিয়াল মাদ্রিদের পয়েন্ট লুজ করার সম্ভাবনা সবচেয়ে বেশি, যেটার একটা ধাস কিন্তু আমরা গত ম্যাচটাতে দেখছি। হ্যাঁ, গত ম্যাচটাতে মানে রিয়াল মাদ্রিদ এই ম্যাচটাতেও মনে করেন যে ওই ড্র করতে করতে জিতে গেল আর কি। ড্র না, শেষ পর্যন্ত 120 মিনিটের ফুটবল হইতো, যদিও শেষ পর্যন্ত কি হইতো জানতাম না। বাট আমরা যে ম্যাচটা দেখছি এখানে ভাই बहुत गंदा खेला है रियल मैड्रिड ने, बहुत गंदा खेला है। ऐसा कोई चीज नहीं है जिस चीज को आप पकड़ के 2-4 बात करोगे, बस ऐसा कुछ नहीं है एक রোদ্রিগো। ভাই রোদ্রিগো লেফট উইঙ্গে যেই খেলাটা দিছে, বাট রোদ্রিগো ছাড়া এই ম্যাচটাতে আমি কোনো আউটস্ট্যান্ডিং পারফর্ম করা প্লেয়ার দেখাইতে পারবো না এই ম্যাচটাতে। হ্যাঁ, আপনি এই জায়গাটাতে ব্রাহিম দিয়াজের নামটাও বলতে পারবেন। এই দুটা প্লেয়ার ছাড়া বাকি সবগুলা ডাব্বা। হ্যাঁ, ডাব্বা।